মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। প্রিয় দর্শক, সবাইকে ওয়েলকাম করছি মেরিল মিল্ক সোপ বার ক্যাফে লাইভের সঙ্গে রয়েছি মৌ। আর আমার সঙ্গে যিনি আছেন দর্শক, আজকে বলতেই হয় অবশেষে স্বীকৃতি এলো, যদিও এটা অনেক আগেই পাবার কথা ছিল। যাই হোক, এসেছে ফাইনালি। বাট অনেক গল্প রয়েছে তার জীবনে। আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশের সঙ্গীতের আকাশের বা সুরের আকাশের এক উজ্জ্বল নক্ষত্র, যিনি সুরের কিংবদন্তি, জীবন্ত কিংবদন্তি। কারণ আমার সামনে তিনি আজ বসে রয়েছেন। আমাদের অত্যন্ত ভালোবাসার গুণী সুরকার, সঙ্গীত পরিচালক, একই সাথে গীতিকবিও বটে, কারণ তার লেখা অনেক জনপ্রিয় সব গান রয়েছে দর্শক। সেই গান এখন বলতে গেলে একটা করে আমি বলতেই থাকবো। যাই হোক, সেই প্রসঙ্গে আর যাবো না। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ভালোবাসার শ্রদ্ধেয় প্রিন্স মাহমুদ। কংগ্রাচুলেশনস, ফাইনালি। থ্যাংক ইউ। ফাইনালি যে হলো, আমার অনেকগুলো প্রশ্ন। আমি যেটা বলছিলাম শুরুতে, যে অবশেষে স্বীকৃতি এলো, যেটা অনেক আগেই পাবার কথা ছিল। সো এই ছিল বলতে গেলে অনেকগুলো নাম চলে আসবে। সেই শ্রদ্ধেয় জেমস ভাইয়ের গাওয়া মা, আর অনেক অনেক গানের কথা আসবে। সেই গল্প দিয়ে কি তারপর আমরা আজকের গল্পে যাব? সেই গল্পগুলো আসলে মনে করতে চাই না, কারণ দেরিতে ওটা ছিল 2002-03 বোধ হয় সম্ভবত। এটা এত বেশি এখন ছড়িয়ে যাচ্ছে কথাগুলো। ওই জেমস ভাইয়ের মা গানটা একটা ছবিতে গেল, তো মান্না ভাই ছিল। তো ওই ছবিতে ওই যে রাতের তারা আমায় কি তুই বলতে পারিস, কোথায় আছে কেমন আছে মা। তো ও সময় ওটা আসলে আমার অ্যালবামের গান ছিল, এখনও দু চোখে বন্যা। তারপরে ওখান থেকে কিভাবে জানি করে নিয়েছিল। যাই হোক, তখন শুনলাম যে এই গানটা 2-3টি শাখাতে পাবে, অ্যাওয়ার্ড পাবে। হ্যাঁ। তো আসলে ওই সময়টা তো অ্যাওয়ার্ড নিয়ে এত বেশি আমরা কাজ নিয়ে এত বেশি ব্যস্ত থাকতাম যে ওইটা ভাবনার অবকাশ ছিল না। কিন্তু ওরকম কানে আসলো যে এরকম অ্যাওয়ার্ড পেতে যাচ্ছে এই গান। তারপরে যাই হোক, ওটা ঘোষণার পরে বোধহয় শুনেছিলাম নাই। আচ্ছা, একটু খারাপ লেগেছিল, কিন্তু তখন আসলে ওইভাবে চিন্তা ভাবনা করার, এবং তখন আসলে বুঝেও উঠি না যে জাতীয় পুরস্কারটা আসলে কী, বা এই ধরনের ওই ফিলটা ছিল না। এইরকম ঘটনা কিন্তু পরবর্তীতে আপনার সঙ্গে আরও ঘটেছে। অনেকবার ঘটেছে, কিন্তু এগুলো নেওয়ার পরে সেভাবেই হয়নি। কারণ আমরা আসলে সৃষ্টির আনন্দে সৃষ্টি করি, তো যার কারণে অতভাবেই করে না। কিন্তু যেটা হতো সেটা হচ্ছে, বাইরের মানুষজন বেশি করতো, বিশেষ করে গানের ছেলেমেয়েরা বেশি বারবার ধরেন হাহুতাশ করছে বা এরকম করছে। ওই জিনিসটা ওরা আরও মনে করিয়ে দিত যে ভাই আপনার পাওয়ার কথা ছিল, আপনি পেলেন না, এরকম। ভাই, যে আমার মতো যে উপস্থাপক বিভিন্ন শোতে হয়তো মনে করিয়ে দিত যে কেন হলো না। ফাইনালি ঈশ্বর সেটা আসলে ফুলফিল করলেন। যাই হোক, আমি যাব আবার সেই গল্পে। এবারের এই অভিজ্ঞতাটা কেমন, মানে যখন শুনলেন যে আপনি অ্যাওয়ার্ড পাচ্ছেন, তারপর কেমন লাগলো, কেমন অনুভূতি হলো? একটা কথা যেটা সত্যি, এটা পেপারে আসলো প্রথমে। তো আসলে এই গানটা হওয়ার পর থেকেই সবাই তো একই কথা বলছিল যে এই গানটা সব অ্যাওয়ার্ডই এই গানটা পাবে। তো এ ব্যাপারে একটু মোটামুটি নিশ্চিত ছিলাম, কিন্তু তারপরেও তো এরকম নিশ্চিত তো অনেকবারই হয়েছি। একবার জেমস ভাইয়ের একটা গানও করেছিলাম, ওই যে অনিমেষ আইচের ছবিতে, ঈশ্বর, ভালোবাসা ও ঘৃণা, ওটার সময় ছিল। তারপরে তার আগে ছিল যেটা অনেক বেশি ছিল, সেটা হচ্ছে জেলখানার চিঠি। ওই সেটা নিয়ে অনেক কথা হয়েছে। হ্যাঁ, জেলখানার চিঠি, ওই যে লিমনের গাওয়া, ওটাতে। তো এরপর আরও বেশ কয়েকবার এরকম শুনেছি, হয়নি। বাট যেটা হয়নি সেটা নিয়ে এখন আর এত বেশি নেই। এবার পাবার পর কতটুকু এটা আপনাকে অনুপ্রাণিত করলো? যদিও আপনি সবাইকে অনুপ্রেরণা দিয়ে থাকেন যারা ইয়াং জেনারেশন রয়েছে। এরকম হয়েছে, হ্যাঁ, এরকম হয়েছে যে ধরেন বেশ অনেক নাম করা গায়ক হয়তো রাস্তা দিয়ে আসছে, তা ও বলতেছে যে ভাই আমার খুবই লজ্জা লাগে, একদম সেই ছেলেই আবার প্রথম ফোন দিয়েছে আমাকে, এবার একদম প্রথম ফোনটা, নাম বলছি না, আমাকে বলছে যে ভাই খুবই লজ্জা লাগে যে আপনি অ্যাওয়ার্ড পান না, আর আমরা এসেই অ্যাওয়ার্ড পেয়ে গেলাম, এরকম। এটা কয়েক বছর, 5-7 বছর আগের ঘটনা। আচ্ছা। তো সেই ছেলেই আবার ফোন দিয়েছে, প্রথম ফোনটা সেই ছেলেই দিয়েছে। এই তো, মানে এটা তো অন্যরকম একটা ভালো লাগার ব্যাপার।
আর একটু তো ক্ষোভ থেকেই যায়, এটা খুব স্বাভাবিক যখন একটা না আমার নিজের জন্য ওরকম কোনো ক্ষোভ নাই, আমার নিজের জন্য ওরকম কোনো নাই, কারণ আমি আমার নিজের অ্যাওয়ার্ডের ব্যাপারে কখনো বলিনি। আমি বলেছি তখনই আমি বরং বলেছি যে যদি কোনো জায়গায় কোনো দেখি অন্যের পুরস্কারের ব্যাপারে বলেছি। আমি আমার নিজের অ্যাওয়ার্ডের ব্যাপারে কোনোদিন অভিযোগ করেছি বলে মনে পড়ে না, কারণ আমার এসব ব্যাপারে এত বেশি ছিল না। আমি একটু অন্য প্রসঙ্গে যেতে চাই, যেমন আমরা যদি একটু তাকাই যে যারা আসলে ব্যান্ড তারকা, আর্ক বললে হাসান ভাইয়ের নাম চলে আসে, এলআরবি, শ্রদ্ধেয় আয়ুব বাচ্চু বা নগর বাউল জেমস, একই সাথে আরও অনেক, মানে মাইলস আমরা সবাই জানি, শাফিন ভাই, এবং চাইমের কথা বললে খালিদ ভাই। এই যে তারকারা, আমাদের ব্যান্ড তারকা বা রকস্টার যারা আমাদের, তাদের কিন্তু যেরকম অ্যালবামগুলো খুব জনপ্রিয় ছিল, গানগুলো অনেক জনপ্রিয় ছিল, কিন্তু ওই অ্যালবামের বাইরে এসে প্রত্যেকে যখন আপনার গান করেছেন সেই গানগুলো ভীষণ জনপ্রিয়তা পেয়েছে। সো এদের সাথে আপনার যে কেমিস্ট্রি, এই বিষয়টা নিয়ে কি বলার আছে? হয়েছে কি, কেমিস্ট্রিটা হয়ে গেছে হচ্ছে সারগাম থেকে। অ্যাকচুয়ালি সারগামে ওই যে প্রথম যখন কাজ করতে যাই 89-এর দিকে, আচ্ছা, তখন থেকে আস্তে আস্তে সব ব্যান্ডের সাথে একটা কোলাবোরেশন হয় বা তারপরে হয় কি, আমি নিজেও তো একটা ব্যান্ড করতাম, যার কারণে ব্যান্ড আর্টিস্টদের উপরে একটা আলাদা মানে ভালো লাগা ছিল। আমি আপনার ব্যান্ডের নাম জানি না, এটা আমি আজকে একটু জানতে চাই। আমার ব্যান্ডের নাম হচ্ছে, আগে বলেছি, সেটা হচ্ছে দ্য ব্লুজ নামে একটা ব্যান্ড ছিল। দ্য ব্লুজ, ওকে। দ্য ব্লুজ নামে একটা ব্যান্ড ছিল আমাদের। এটা কত বছর পর্যন্ত আপনি সম্পৃক্ত ছিলেন? এটা ছিলাম 2 বছর, তারপরে আমরা আগে করেছিলাম, এটা করেছিলাম বেশ আগে, কিন্তু এটা আমরা বোধহয় ইন্টারমিডিয়েট পরীক্ষার পরপর করি, এবং এটা আরও 2-3 বছর ছিল, কিন্তু তারপরে আমি প্রফেশনাল কাজে হয়ে যায়। হ্যাঁ, আর আমরা খুলনা থেকে এসেছিল আমাদের সব ফ্রেন্ডরা, তো ওই কারণে পরে কন্টিনিউ করা সম্ভব হয়নি। খুব স্বাভাবিক ব্যাপার। এবং ওই সময়ে আমি একটু খুব ইচ্ছে করছে আজকে যদি আপনাকে একটু গান গাওয়ানো যেত, যদি আপনি সেটা আমাকে অ্যালাউ করবেন না বলে। গান গাইতে পারবো না, আমি গান গাই না, গাওয়াই। হ্যাঁ, ওটা আমি জানি যে ওটা আপনি গাইতে চাইবেন না, বাট এখন যারে আপনার জন্য কিছু প্রশ্ন রাখা আছে, সো এখান থেকে 3টি প্রশ্ন তোলার সুযোগ আছে। আমরা একটু দেখবো যে ওখানে কি প্রশ্ন রয়েছে টিম থেকে আপনার কাছে। আপনি চাইলে নিজেও পড়তে পারেন, চাইলে আমাকেও দিতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ। প্রথম প্রশ্ন, 1 দশকেরও বেশি সময় আপনার গান শীর্ষে থাকতো, দীর্ঘ বিরতির পর এখনো আপনার গানে বুঁদ হয়ে যায় দর্শক, কিভাবে জাদু করেন তাদের? 1 দশকের শীর্ষে থাকতো, আচ্ছা, হয়তো ওই গানগুলোর কথা বলেছে যে, ওই যে বললাম সৃষ্টির আনন্দে সৃষ্টি করছি তো, আর হচ্ছে থাকি না, কাজে থেমেছিলাম না কখনো, আর আমি সবসময় কন্টিনিউ করে গেছি। যেমন কোনো বছরই, এমন কোনো বছরই নাই 94-95 থেকে প্রায় এই যে 2025 পর্যন্ত প্রতি বছর ঈদেই আমার কোনো না কোনো অ্যালবাম না হলে গান এসছে, প্রত্যেক বছর। তো মাঝখানে হয়তো ধরেন 2012-13-14 পরে একটু যে কমে আসলো না গানের ইয়েটা, তখন একটু কম ছিল, কিন্তু আবার 17-18 পর থেকে আবার শুরু করি, কিন্তু আমি থেমেছিলাম না কোনো, প্রতি বছর কাজ করে গেছি। বাহ, দারুণ ব্যাপার। আমি পরের প্রশ্ন যাব। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, দীর্ঘদিন পর কনসার্টে বাংলাদেশ গানটি গাইতে পারলেন জেমস, গান নিয়ে এই রাজনীতি আপনার মতামত কি? আমি একটা কাজ করি না, সেটা হচ্ছে আমি কখনোই কোনোদিন বলি নাই যে জেমসের বাংলাদেশ মানে এই গানটা আসলে ওই আমার সোনার বাংলা, ওই গানটার কথা বলছেন তো জেমস ভাইকে এই গানটা গাইতে দেওয়া হয় নাই বলে এটা লোকজন হয়তো করে, কিন্তু আমার মনে হয় না আমি কোনোদিন এই কথাটা বলেছি যে গান গাইতে দেওয়া হচ্ছে না। গান গানের মতো চলবে, ওটা ঠিকই। বাংলাদেশ গানটা মানুষের এত ভেতরের গান যে এই গান কোনোভাবেই কেউই মুছে দিতে পারবে না। যে চাইবে যে এই গানটা না বাজুক, আরও বেশি বাজতে থাকবে, এবং ভেতরে বাজে গানটা সবসময়। এই জন্যে আমি কখনো ওই জিনিসটা করি না। দেখেন না, এই যে জাতীয় পুরস্কার নিয়ে হোক বা গান প্লে হচ্ছে না কেন, এটা নিয়েও আমি করি না। দারুণ। আমি একটা ছোট্ট ব্রেকে যাব, যেহেতু সময় হাতে কম, ব্রেক নিয়ে ফিরে আসছি এক্ষুনি। প্রদর্শক সময় হয়েছে বিরতি নেবার, আপনারা কোথাও যাবেন না, দেখছিলেন মেরিল মিল্ক সোপ বার ক্যাফে লাইভ। মেরিল মিল্ক সোপ বার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ।
প্রিয় দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে। সবাইকে আরও একবার ওয়েলকাম করছি মেরিল মিল্কসোবার ক্যাফে লাইভের সঙ্গে রয়েছে মৌ, আর আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ভালোবাসার পরম শ্রদ্ধেয় প্রিন্স মাহমুদ। ফিরে এলাম বিরতি থেকে, আরও একটি প্রশ্ন কিন্তু নেওয়া বাকি আছে। সো আরেকটি প্রশ্ন তুলবেন কাইন্ডলি, দেখি কি রয়েছে। থ্যাংক ইউ। নতুনদের নিয়ে এক্সপেরিমেন্ট করেন, সফল হন, রিস্ক মনে হয় না? না, রিস্ক মনে হয়নি। যেমন এই যে ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না, এটা তো নতুন ছেলে, রিয়াদ গিয়েছে, একদমই নতুন। এবং আমার মনে আছে রিয়াদের আপনার ইন্টারভিউ করেছিলাম আমি ক্যাফে লাইভে। হ্যাঁ, আমি নিয়ে এসেছিলাম। হ্যাঁ, আপনি নিয়ে এসেছিলেন। তারপরে ওই যে এরপরে করলাম আরেকটা নতুন ছেলে, আলিফ, বরবাদ হয়ে যাচ্ছে গানটা যে গিয়েছিল রাজকুমার ছবিতে, ওকেও নিয়ে এসেছিলাম। ওরা দুজনেই খুব দুর্দান্ত গেয়েছে এবং গান দুটোই বেশ মানুষ পছন্দ করেছে, এটাই সবচেয়ে ভালো লাগে। আর নতুনদের গান আমি আগেও করেছি, আমি 2000 সালেও করেছি, 1999-2000 সালের দিকে মিজানের গান করেছি আমি, আগেও তো বলেছি। ওয়ারফেজে ছিল মিজান, ওর গানও করেছি। তারপর আরও অনেক নতুন ছেলের গান করেছি। আমার একটা ব্যাপার জানতে চাও, যারা নতুন গান করতে চায় বা কাজ করতে চায়, এরা যখন আপনাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নক করেন কিংবা ফোন নম্বরটা ম্যানেজ করে নক করেন, আপনি কিভাবে বাছাই প্রক্রিয়াটা করেন যে কাদেরকে দিয়ে আপনি কাজ করাবেন? এটা এত সহজ হয় না। যেমন সবাই যোগাযোগ করতে থাকে, অনেকবার যোগাযোগ করার পরে একটু একটু করে হয়তো ভয়েসটা দেখেন কেমন হবে, অনেক বেশি করে নেই আর কি। দেখি আগে যে ভয়েসটার জন্য আমি আমার মন মতো গান করতে পারবো কিনা, তারপরেই। আচ্ছা, 2026 শুরু হলো এবং শুরুতেই আপনার জন্য একটা চমৎকার ব্যাপার ঘটলো আপনার জীবনে। সো এই 2026-এ গান নিয়ে আপনার কী কী ধরনের পরিকল্পনা আছে, এবং সামনে যেহেতু ব্যাক টু ব্যাক অনেক সিনেমা রিলিজ হচ্ছে, সেখানে আপনার ইনভলভমেন্ট এবং আপনার গান যদি জানতে চাই। ছবির গান তো কিছু করে রেখেছিলাম, ছবির কাজটা এখন কম করছি, কিন্তু কিছু করে রেখেছিলাম, ওগুলো আসবে। আর নিজের কিছু প্রজেক্টে কাজ আছে, যেমন নিজের দায়িত্বে কিছু কাজ করছি, কিছু দেশের গান, কিছু এই ব্যাপারে আমি জানাবো পরে। এই ব্যাপারে এখন বলতে চাচ্ছেন না? এখন বলতে চাচ্ছি না, আমি জানিয়েছি, কিন্তু মুক্তিযুদ্ধ, তারপরে 52, তারপরে এই যে জুলাই 90, হ্যাঁ, তারপর 90-এর আন্দোলন, তারপরে এই যে জুলাই 24, সব মিলিয়ে একটা অ্যালবামের মতো করার চেষ্টা করছি। দেখি এখন, এবং বেশ অনেকগুলো গান। লেখার কাজটাও আপনি করবেন? হ্যাঁ, লেখা, সুর, সঙ্গীত আয়োজন সব মিলিয়ে একটা প্রত্যেকটা গান যাতে সুন্দর হয় সেই চেষ্টা করছি। দেখি এখন কেবলে 2টো গান মোটামুটি শেষ, আমি 10টা গান করবো আর কি। দারুণ। একটা ব্যাপার আমি জানতে চাই, বর্তমান সময়ে যে সিঙ্গাররা রয়েছেন বা সঙ্গীত শিল্পীরা আছেন, প্রিন্স মাহমুদের পছন্দের তালিকায় কাদের গান আপনার ভালো লাগে যদি এভাবে জানতে চাই? একটা দুটো নাম বলা কঠিন আপনার জন্য, আই নো দ্যাট, কয়েকটি নাম যদি বলা যায়। বর্তমান সময়ে এখন সবাই কাছের, আলাদাভাবে কারো তাহলে সবার নাম বলতে পারেন। কিভাবে বলি, অনেক নাম আলাদা করে বলা যাচ্ছে না। আলাদা করে বলা যাচ্ছে না, একজন এটা বললে আরেকজন শুনলে কষ্ট পাবে। আচ্ছা, তাহলে একটু যদি আমি আবার অন্য গল্পে চলে যাই, জন্মদিনের যে গানটি মাইলসের, শাফিন আহমেদের, এবং সেই গানটা তো লেখা আপনার, সুর সঙ্গীতও আপনার করা ছিল। ওটা মাইলসের গান না, অ্যাকচুয়ালি ওটা আমি করেছি আমার অ্যালবামে। ওটা হচ্ছে আজ জন্মদিন তোমার, দাগ থেকে যে অ্যালবামের গান। হ্যাঁ। কিভাবে এটা শাফিন ভাই মানে মাইলসের হয়ে গেল? মানে গানটা কিন্তু আলটিমেটলি আমরা যখন শুনি আমরা জানি যে এই গানটার মানে হচ্ছে মাইলসের। না, এটা মাইলসের গান না, এটা আমার গান, আর আমার করা গান, শাফিন ভাই গেয়েছেন। কিন্তু এটা ওই আগের দিনে আমরা অ্যালবাম বের করতাম, তো আগের দিনে মানে কি, আমি তো 2016 পর্যন্ত অ্যালবাম ছেড়েছি। যেমন 2016-তে লাস্ট অ্যালবাম এসছে আমার, হচ্ছে ওটাতে আমার গান ছিল তাহসানার কর্নার, ওই যে আমার ছিপনৌকো এসে ও অন্য মেয়ে, ওটা ছিল আমার লাস্ট অ্যালবাম। এরপরে ইউটিউবে মানে একটা করে গান এসছে, কিন্তু 2095 থেকে একটানা প্রতি বছর 2015 না 16 জানি, ঠিক মনে করতে পারছি না, 15 সম্ভবত আমি অ্যালবাম করে গেছি। আরে বাহ। এই যে আজ জন্মদিন তোমার, ওরকমই একটা দাগ থেকে যে অ্যালবামের গান, এটা ওই সময়ের 00 দশকের যারা বা 90-এর দশকের যারা, তারা সবাই জানে যে আমার দাগ থেকে যে অ্যালবামের গান, ওই অ্যালবাম থেকে নেওয়া। যেমন এত কষ্ট কেন ভালোবাসায়, কিন্তু এত হাসানের এত কষ্ট কেন ভালোবাসায়, তারপরে জেমস ভাইয়ের হতেও পারে এই দেখা শেষ দেখা, নীরবেই অভিমানে নিবৃতে, এই খালিদ ভাইয়ের আকাশ নীলা, এটা কিন্তু শেষ দেখা অ্যালবামের গান। এটা এসেছিল 88-এ। তারপরে জেমস ভাইয়ের মা,
রাতের তারা আমায় কি তুই বলতে পারিস, তারপর আয়ুব বাচ্চুর আমি 12 মাস না তোমার না ওটা আরো পরে, ওটা আরো পরে। হ্যাঁ। এটা হচ্ছে আমি 99-এর কথা বলছি। আচ্ছা, আচ্ছা। 99-এর প্রথম দিকে ঈদে আসলো। আয়ুব বাচ্চুর ছিল ওটা কতদিন দেখেনি দু চোখ, তারপরে খালিদের ছিল কোনো কারণেই ফেরানো গেল না, তারপরে হাসানের ওই আমার অ্যালবামের নাম ছিল, একটা গান ছিল, সেটা হচ্ছে দুটো গান ছিল, একটা ছিল তুমি নিজে নিজে প্রশ্ন করে দেখো, আচ্ছা ওটা ছিল। যদি হিমালয় হয় এটা কবে করলেন? যদি হিমালয় হয় অনেক পরে, এটা বোধহয় 2006-7 দিকে আচ্ছা। দেবী অ্যালবামে করেছিলাম, যদি হিমালয় হয়ে দুঃখ আসে। তবে আজ জন্মদিন, এই গানটি কিন্তু আমরা এখন পর্যন্ত এই আমাদের যে জেনারেশন বা তার পরবর্তী জেনারেশন এখনো যে কারো জন্মদিনে আমরা এই গানটি কিন্তু বাজিয়ে থাকি এবং উদযাপন করে তোমার থাকি কি বিশেষ প্রিয় গান? মুহূর্তটিকে। আমার খুব পছন্দের গান, এবং শাফিন ভাই আমার অসম্ভব প্রিয় মানুষ ছিলেন। শাফিন ভাইয়ের জীবনের শেষ ইন্টারভিউটা আমার নেয়া। আচ্ছা, এটা জানতাম না আমি। হ্যাঁ, এবং যাই হোক, তিনি অনেক ভালো থাকুন ওপারে, নিশ্চয়ই তিনি অনেক ভালো আছেন। অবশ্যই। যেহেতু ফিল্মের গানের প্রসঙ্গ হলো এবং আপনি একটা প্রজেক্টের কথা বললেন যে আপনি মুক্তিযুদ্ধ 71, 69, 52, 21 এবং একই সাথে এই 24-এর জুলাইয়ের যে গণ অভ্যুত্থান সব কিছু মিলে একটা কাজ করবেন। বাট একটু ফিল্মের গানে যদি আবার ফিরি, ফিল্মের গান তো একটু ডিফারেন্ট এবং ফিল্মি ঢঙের গান, এই কাজগুলো এই বছরটা কেমন কাটবে আপনার এই কাজগুলো নিয়ে? ফিল্মের গানে যেমন আমি ছেড়ে দেব ঘোষণা দিয়েছিলাম, কারণ আমি লোডটা নিতে পারছি না। আমি ফিল্মের গান না, আমি ফিল্মের গানের লোডটা আমি নিতে পারি না আসলে। আচ্ছা। আমার অ্যালবামের গান হয় কি, আমি আমার নিজের মতন করে করতে পারি, সম্পূর্ণ নিজের স্বাধীনতা থাকে এবং সেখানে কোনো মানে যাই হোক, কিন্তু ফিল্ম আমাকে ছাড়ছে না। যেমন এখনই একটা নতুন ফিল্ম আসছে, না এখনই আজকেই আর একটা নতুন ছবির ব্যাপারে সিটিং আছে। তো এই জন্যে যে আমি অনেকগুলো কাজ ছেড়েও দিয়েছি, কিন্তু দুটো তিনটা নিয়ে ফেলেছি, ওগুলো করবো আর কি। ফাইন, আমি এবার চলে যাবো আমাদের টিমের 10টি প্রশ্নে। আমাদের এই সেগমেন্টের নাম হচ্ছে 10-এ বস। আমি ঠিক জানি না যে রুবিক্স কিউব মেলানো আপনার পক্ষে সম্ভব কিনা, বাট আমি প্রশ্নগুলো করছি, যদি পারবো না। ও আচ্ছা, একটু ট্রাই তো করা যেতেই পারে। হ্যাঁ, মেলাতে। আপনাকে গানের ভুবনের প্রিন্স বললে কি ভুল হবে? গানের ভুবনের প্রিন্স, এটা তো আপনি বলবেন, এটা আমি কেমন করব? আমরা তো সেটা মনে করি। এটা র্যাপিড ফায়ার, খুব দ্রুত উত্তর দিতে হবে। গানের বাইরে কিছু করা হয়? গানের বাইরে কিছু পারি না। আচ্ছা, মিডিয়ায় সত্যিকারের বন্ধু পাওয়া সম্ভব? মিডিয়ায় সম্ভব না কেন? ওকে, সম্ভব। ছোটবেলায় কি হতে চেয়েছিলেন? ছোটবেলায় আর্টিস্ট হতে চেয়েছিলাম। আচ্ছা, ছবি আঁকতে চেয়েছিলাম। ছবি আঁকতে চেয়েছিলেন। ওকে, জীবনের কোন সময়টা খুব বেশি মিস করেন? জীবনের সবচেয়ে স্কুল। আহা, তো সবাই আমরা খুব খুব প্রচন্ড রকম মিস করি, প্রচন্ড আচ্ছা, রকম। আর সিনেমার গান করবেন না ঘোষণা দেওয়ার কারণ কি? ঘোষণা দেওয়ার কারণ ছিল হচ্ছে আমি এই যে কাজগুলো আমার অ্যালবামের কাজ সব পিছিয়ে যাচ্ছিল, এবং আমি বেশ কিছু না কাজ নিয়ে ফেলেছিলাম যেগুলো আমাকে কাজ করতে পারি না এই ফিল্মের কাজের জন্য, এবং অনেক ঝামেলায় পড়তে হয়েছে। মানে ঝামেলা মানে আমি এই যে কাজগুলো নিয়ে ফেলেছিলাম কিন্তু কাজগুলো শেষ করতে পারছিলাম না ছবি গানের জন্য। অবসর সময় কি করেন? অবসর সময় আমি তো মানে আমার অবসর নেই, আমি যখন বসে থাকি তখন শুধু গান শুনি নাহলে পড়ি। কিন্তু আমি বাজে আড্ডা না, আড্ডা তো অবশ্যই, কিন্তু আড্ডা বা ইসে আমি সময় কাটাই খুব কম। ওকে, কাজের সময় বাদে বাকি সময় হয় পড়ি, নাইলে মানে প্রোডাক্টিভ সময় বউ আপনার বাচ্চার সাথে সময় দিই। ব্যাস। বাহ, দারুণ ব্যাপার। আয়ুব বাচ্চুকে কতটা মিস করেন আপনি, শ্রদ্ধেয় আয়ুব বাচ্চুকে? সবসময় মিস করি, এই ব্যাপারটা আসলে বলার কিছু নেই। নিজের বাহিরে কার লেখা গান করতে ভালো লাগে? কার লেখা? হ্যাঁ, কার লেখা? অনেকেরই লেখা ভালো লাগে, তারপরেও এইটা তো বলা যাবে না। এটা বলতে গেলে তো এটা হয়ে গেল, বস হয়ে গেল তো। না এটা বলা যাচ্ছে না। এবার আপনার কণ্ঠে প্রিয় একটি গান শুনতে চাই। সবাই এত প্রিয় আমার। হ্যাঁ, শোনানো যাবে, আমি জানি আপনি গান করেন, শোনানো যাবে চাইলে। না, খুব সুন্দর গান করি না, গান একটু ওইটুকু হলেই হবে, 2 লাইন শুনবো শুধু, তারপর শেষ করে দেব। 2 লাইন কি গান গাবো? তাহলে ইয়াটাই করুন, ঈশ্বরটা হবে না, ঈশ্বরটা গেয়েছি তো এখানে একদিন, ওটা তো অনেক আগের কথা, দর্শক ভুলে গেছে। তাহলে অন্য কোনো গান। তার আগে আমি একটু বিদায় নিয়ে আসছি। প্রিয় দর্শক, কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন, আমরা গান শুনবো প্রিন্স মাহমুদের কণ্ঠে। বিদায় নিচ্ছি আজকের মতো মেরিল মিল্কসোবার ক্যাফে লাইভ থেকে। গান দিয়ে শেষ করবো, তার আগে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? সুস্থ সংস্কৃতির সাথে থাকবেন, আর গান থামবে না, যা কিছুই হোক গান চলবে। এবার তো গান শুনতে চাই। চারিদিকে উৎসব পরিপূর্ণ নিয়ন আলোয়, আমার পৃথিবী
ঘিরে আসছে আধার কালো, সানায়ের সুর নিয়ে যাবে দূর, একটু একটু করে তোমার। আজকে রাতেই তুমি অন্যের হবে, ভাবতেই জলে চোখ ভিজে যায়। আ হুম হুম, এত কষ্ট কেন ভালোবাসায়? কেন? থ্যাংক ইউ সো মাচ।